সন্ধ্যের আড্ডার বিশেষ নিবেদন অলৌকিকের ৩০তম পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাই। আপনাদের সবাইকে মহালয়ার প্রীতি ও আন্তরিক শুভেচ্ছা। তা সেই মহালয়া নিয়েই আজকের গল্প রক্তাক্ত তর্পণ। তাহলে শুরু হতে চলেছে আজকের গল্প। ভোরের ঠান্ডা হাওয়া আর ধূসর আকাশে সুভাষ বেরোতেই তার কানে ভেসে এলো মহালয়ার গান। দূরে কোথাও রেডিওতে বাজছে, বাতাস এখনো ভেজা। কাল রাতে ভালোই বৃষ্টি হয়েছে, তাই জন্য হালকা ঘামও হচ্ছে সুভাষের। প্রত্যেক বছর সুভাষ মহালয়ার দিন নিজের বাবা মা আর পূর্বপুরুষদের নামে নিয়মিত তর্পণ করে, কিন্তু এবছর যা হলো তা হয়তো আগে ভাবেনি সে। আইরিডলা ঘাটে যখন সে পৌঁছায় তখন আগের থেকেই ওখানে ভিড় এসে জড়ো হয়েছে। কানে ভেসে আসছিল মন্ত্র উচ্চারণের আওয়াজ। প্রত্যেকের হাতে একটি পিতলের ঘটি। নদীর জলে নিজের পিতৃ বা পূর্বজদের নাম করে জল দিচ্ছিল তারা। সুভাষের চেনা ব্রাহ্মণ শাস্ত্রী মশাই সেই সময় ঘাটেই ছিল। সুভাষকে দেখে তিনিও পুজোর বিধি ও নিয়ম শুরু করলেন। অবশেষে গঙ্গায় ঘটি নিয়ে জল দেওয়ার বাড়ি এলো তার। আর তখনই ঘটল অঘটনটা। পেতলের ঘটির কোনটা একটু ছুঁচলো ছিল। ওটাকে নিয়ে গঙ্গার দিকে যাওয়ার সময় হঠাৎ আঙুলটা একটু কেটে গেল ওটায় লেগে। এক মুহূর্তের জন্য একটা হুল ফোটার মতো ব্যথা অনুভব করল সে। কিন্তু সে যেটা লক্ষ্য করল না সেটা হলো তার ঘটির জলের মধ্যে ধীরে ধীরে মিশে যেতে থাকা তার রক্ত। সুভাষ চোখ বন্ধ করে মন্ত্র পড়তে পড়তে ঘটি উল্টে দিল জলের মধ্যে। যদিও চোখ খুলত তাহলে হয়তো দেখতে পেত যে জলটা গঙ্গায় পড়ার সাথে সাথেই গঙ্গার ঘোলাটে জলের নিচে কিছু যেন নড়ে উঠল। সেদিন বাড়ি ফিরে তাড়াতাড়ি তৈরি হয়ে অফিসের জন্য রওনা হলো সুভাষ। অফিসে গিয়ে নিজের বোতল থেকে জল খেতে গিয়েই গন্ধটা এসে নাকে লাগে তার। খাসির বা মুরগির মাংসের দোকানে ঢুকলেই যেমন একটা রক্তের গন্ধ পাওয়া যায়, ঠিক সেরকম একটা গন্ধ এসে নাকে লাগলো তার। একে ওকে জিজ্ঞেস করেও কিছুই বুঝতে পারল না যে গন্ধটা আসছে কোথা থেকে। সন্ধেবেলায় বাড়ি ফিরে স্নান করতে গেল সে। শাওয়ার চালিয়ে তার নিচে দাঁড়াতেই তার কানের কাছে কেউ যেন এসে বলল, রক্ততে। সুভাষ ঘুরে তাকালো, কই কোথাও তো কেউ নেই। তাহলে আওয়াজটা হলো কোথা থেকে? একা থাকে সুভাষ, বিয়ে শাদী করেনি, ইচ্ছেও নেই। মা বাবা যতদিন ছিল তারা তাও ওকে বিয়ের জন্য বলতো, কিন্তু এখন তো আর কেউ বলারও নেই। শোভাবাজারে একটা পুরনো বাড়ির ওপরতলায় থাকে সে। যখন ইচ্ছে ঘরে ঢোকে, কখনো বন্ধুদের বাড়িতে থেকে যায়। খিদে পেলে রান্না করে নেয়, না হলে সুইগি জোম্যাটো তো আছেই। এরকম স্বাধীনতা কি বিয়ে করলে সে পেত? না, কখনোই পেত না। কিন্তু এখন মনে হচ্ছে বাড়িতে কেউ থাকলে হয়তো বেশি ভালো হতো। বাথরুম থেকে বেরোলো, আর তখনই লোডশেডিং। পুরো ঘর ডুবে গেল অন্ধকারে। গায়ে মাত্র একটা ভেজা গামছা। সেই অবস্থাতেই হাতড়ে হাতড়ে নিজের ফোনটা খুঁজতে লাগলো। এ কি, এখানেই তো রেখেছিল ফোনটা, কোথায় গেল? প্যান্টটাই বা গেল কোথায় তার? পকেটে লাইটারটা থাকে, কিন্তু এখন তো কোনো উপায় নেই। কোথাও থেকে একটা ঠান্ডা হাওয়া আসছে। তবে কি বৃষ্টি শুরু হলো? না, সেরম তো কোনো আওয়াজ পাচ্ছে না ও। অন্ধকারে ডুবে থাকা ঘরের মধ্যে একা দাঁড়িয়ে সুভাষ। জেনারেটরের কি হলো?
এতক্ষণে তো শুরু হয়ে যাওয়ার কথা। আশ্চর্য, এতক্ষণে অন্ধকারে চোখ হালকা সরে এসেছে। আবার সেই রক্তের গন্ধটা এসে নাকে লাগলো সুভাষের। এবার হালকা ভয় ভয় করছে তার, কিন্তু ভয় পেলে তো চলবে না, এখানে তাকে সাহায্য করার কেউ নেই। বাথরুমের পাশেই রান্নাঘর আছে। দেওয়াল ধরে ধরে এগুতে লাগলো সেদিকে। এগুতে এগুতে বুঝলো কেমন যেন ঘরের ভেতরটা গুমোট হয়ে আসছে। তার সারা গা তরতর করে ঘামছে সেই সময়। রান্নাঘরে তাক হাতড়াতে গিয়ে আবার লাগলো তার হাতে। ছুরিতে হাত লেগে আবার হাতটা কেটে গেল। ব্যথায় কুঁকড়ে উঠল সুভাষ। নিজের হাতে ভেজা তরলটা অনুভব করে বুঝল ভালোই গভীর ক্ষত। কিন্তু ছুরিটা এভাবে কি রাখল? সাধারণত ছুরির ওপর হাত দিলে এভাবে তো কাটে না। তাহলে এখন ওসব ভাবার সময় নেই, দেশলাইটা খুঁজতেই হবে। আরেকবার চেষ্টা করলো অন্ধকারে খোঁজার। হ্যাঁ, দেশলাই বাক্সটা পেয়েছে। দেশলাই বাক্স থেকে দেশলাই জ্বালালো সুভাষ। ঘরের অন্ধকার যেন আরো গাঢ় হয়ে গেল। একটু একটু করে সে এগিয়ে গেল বাইরের ঘরের দিকে। দেশলাইয়ের আলোয় দেখলো ভালোই হাতটা কেটেছে। টেবিলের ওপর ব্যান্ডেড আর তুলো আছে। সেটা নিতে গিয়ে একটা জিনিস চোখে পড়ল সুভাষে। টেবিলের ওপর টাঙানো তার মা বাবার ছবি। প্রত্যেক দিন অফিস যাওয়ার আগে প্রণাম করে বেরোয়। দুজনের ওই হাসি মুখ দেখে সুভাষের মনে হয় যেন বাবা মা এখনো তাকে আশীর্বাদ দিচ্ছে। কিন্তু হঠাৎ এই অন্ধকারে সেই ছবি দুটো দেখে এমন অস্বস্তি কেন হচ্ছে ওর? একই ছবি, একই চোখ, একই হাসি, কিন্তু কেরম যেন লাগছে। এটা কি শুধু ওর মনের ভুল? ও নিজের মা বাবার ছবি দেখে এত ভয় পাচ্ছে কেন? চেয়েও যেন এগিয়ে যেতে পারছে না টেবিলের দিকে। দেশলাইয়ের কাঠিটা শেষ হয়ে এসেছে। সুভাষ সেটাকে মাটির এক কোণে ছুঁড়ে দেয়। বাক্স থেকে আরেকটা দেশলাই বের করে তাড়াহুড়ো করে জ্বালানোর চেষ্টা করে। এই অন্ধকারেও থাকতে পারবে না। ওর নিজেরই ঘর যেন ওকে খেতে আসছে। অবশেষে দেশলাই কাঠিটা চলল। এ কি? ঠিক ওর মা বাবার ছবির সামনে একটা লোক ওর দিকে পেছন করে দাঁড়িয়ে আছে। লোকটি কোথা থেকে এলো? কে লোকটা? সুভাষের মাথা থেকে পা অব্দি যেন থমে গেল। সে একটু একটু করে পিছোতে লাগলো। লোকটা ওখানেই ঠায় দাঁড়িয়ে আছে। সুভাষ মনে মনে চাইছে যেন লোকটা পেছনে না ঘুরুক। কেন সেটাও জানে না, কিন্তু এইটুকুনি জানে যে ও যা দেখবে সেটা হয়তো সহ্য করতে পারবে না। সুভাষ একটু একটু করে পিছোতে লাগলো। কিন্তু এ কি? মেঝে কই? পিছনে ঘুরে দেখে সে দাঁড়িয়ে শোভাবাজার ঘাটের সিঁড়ির সামনে। গঙ্গার জলে ভেসে উঠছে অজস্র পচা গলা মৃতদেহ। কি যেন তাকে একটা জোরে ধাক্কা মারল। একটা প্রচন্ড আওয়াজ করে সে পড়ল গঙ্গার জলে। ধীরে ধীরে তলিয়ে যেতে লাগলো সে। তারপর ওর কিচ্ছু মনে নেই। সুভাষের চোখ খোলে হাসপাতালের বিছানায়। তার পাশে বসে আছেন শাস্ত্রী মশাই। ওনার দিকে তাকিয়েই সুভাষ বলল, আমি এখানে কি করে এলাম শাস্ত্রী মশাই? আর বলবেন না, অনেক জোর বাজান বেঁচেছেন। আপনি নাকি মাঝরাতে গঙ্গার জলে ঝাঁপ দেন। আপনার কপাল ভালো, কাছে দু তিনটে ছেলে আপনাকে দেখে আর তখনই ডুব দিয়ে আপনাকে তুলে আনে। ওই সময় ওই ছেলেগুলো না থাকলে কি অঘটনটাই না ঘটত। তারাই অ্যাম্বুলেন্স থেকে আপনাকে হাসপাতালে নিয়ে আসে। এরপর শাস্ত্রী মশাই কিছুক্ষণ চুপ থেকে বললেন, আচ্ছা, সকালে যে তর্পণ করেছিলেন সব বিধিমতো সম্পন্ন করেছিলেন তো? কেন কেন বলুন তো? কারণ পুজোর পর আপনার দেওয়া প্রসাদ
কাকে খাওয়ার কথা? কাক তো দূর, আপনার প্রসাদ কোনো পোকামাকড়ও খায়নি। আমার তখনই সন্দেহ হচ্ছিল। সুভাষ, আপনার মা বাবাকে আমি ভালোভাবে চিনতাম। আপনি আমার ছেলের মতো, তাই আমার দুশ্চিন্তাও হচ্ছিল যে কোনো অমঙ্গল হলো কিনা। তাই আপনার কল্যাণের জন্য বাড়িতে নারায়ণ শিলার সামনে পুজো দিই। যাক, ভগবান নারায়ণ আমার কথা রেখেছেন।